আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। পাঠ করছি মেহেরিনের স্বপ্নরং, লেখনীতে মির্জা সুসনা। পর্ব সংখ্যা 41। সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কেটে গেছে মেহেরিন আর রাজের। সন্ধ্যায় ঘুম ভাঙে মেহেরিনের। জ্বর আর গা ব্যথা অনেকটা এখন নেই। সে এখন বেলকনিতে বসে আছে, হাতে কফির মগ। রাজ তখন রুমে নেই। মেহেরিন চুমুক দিচ্ছে কফিতে আর প্রকৃতির নীরবতা উপভোগ করছে। রাজ এসে দেখে মেহরিন একা বসে আছে। কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। মেহরিন রাজের দিকে তাকিয়ে মুচকে হাসে, মাথা তার বুকে রেখে বলে, পরিবেশটা সুন্দর তাই না? রাজ মৃদু হেসে বলে, তুমি আমার পাশে থাকলে আমার কাছে সব পরিবেশই সুন্দর। মেহরিন হেসে ফেলে। রাজের হাত থেকে কফির মগ নিয়ে নিজেও খায়। মেহরিন বলে, ঘুরতে যাবো চলুন। রাজ নরম স্বরে বলে, না, তোমার শরীর এখন ভালো না, কাল যাবো, আজ না। মেহরিন মুখ বিরক্ত নিয়ে বলে, না, আজই যাবার, এখনই। রাজ বলে, আচ্ছা, রেডি হয়ে নাও তবে। আর কথা নয়। মেহরিন ঝটপট উঠে পড়ে। রাজ তাকিয়ে অবাক। রেডি হতে বলেছি বলে কি আমাকে ফেলে চলে যাবে? 5 মিনিট পর রেডি হলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত নাকি? নাকি ট্রেন ছুটে যাবে? মেহরিন হেসে বলে, মুড চেঞ্জ হয়ে যেতে পারে তো। রাজও হেসে বলে, তা ঠিক, তোমার মুড তো আবার মিনিটে মিনিটে চেঞ্জ হয়। মেহরিন রেগে এসে বলে, কি বললেন আপনি? রাজ দুহাত তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে বলে, কিছু না, কিছু না। মেহরিন চোখ পাকিয়ে চলে যায়। দুজনেই ম্যাচিং ড্রেস পরেছে। মেহরিনও পরেছে কালো টি শার্ট, তার উপর ব্লেজার, কালো প্যান্ট। রাজও একদম একই। দুজনে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর ক্ষুধায় কাবু হয়ে একটা রেস্টুরেন্টে যায়। সারাদিন কিছু না খাওয়ায় দুজনে খুব ক্ষুধার্ত। মেহরিন খেতে খেতে একটানা বকবক করে যাচ্ছে আর রাজ মন দিয়ে সে বকবক শুনছে। এর মাঝে রাজের প্রায় 100টা ফোন এসেছে। বিরক্তে তার কাছে এখন তার বউয়ের আজের বকবকটাই বেশি গুরুত্বপূর্ণ। তাই ফোন অফ করে দিয়েছে। খাওয়া শেষে রিসোর্টের দিকে রওনা। মেহরিন কিছুটাই হেঁটে বলে, আমি আর পারছি না, আমার কোলে নিন। রাজ ভ্রু কুঁচকে বলে, তুমি কোথায় কোথায় কোলে উঠতে চাও বলো তো? তুমি কি বাচ্চা? মেহরিন বলে, কোলে নেবেন নাকি আমি কি অন্য কোনো ভদ্রলোকের কোলে উঠবো? রাজ মেহরিনকে কোলে তুলে নিয়ে বলে, আমার বউকে আমি কোলে নেব, অন্য কেউ কোলে নিবে তো দূরের কথা। চোখ তুলে তাকালে আমি রাজ শিকদার সেই চোখ উপড়ে ফেলবো, মনে রেখো। মেহরিন হেসে বলে, হিংসুটে। রাজ মেহরিনের নাক ঘষে বলে, হ্যাঁ, আমি হিংসুটে, চরম হিংসুটে, উচ্চ লেভেলের হিংসুটে। মেহরিন হা হা করে হেসে ওঠে। রাজও হেসে ফেলে। রাজ একটা গান ধরে, মন বোঝে না, বোঝে না, বোঝে না, মন বোঝে না, বোঝে না, পড়ছে কেন বিনা মেঘে বাস, দেখো লেখা আমার তো নয় কাজ। আমি গানটা স্কিপ করলাম, সম্পূর্ণ গানটাই দেওয়া আছে। গাইতে গাইতে রিসোর্টের কাছাকাছি চলে আসে। রিসোর্টের সামনে এসে মেহরিন বলে, আমাকে নামিয়ে দিন। রাজ বলে, না, থাক। মেহরিন হেসে হঠাৎ পেছনে তাকিয়ে কয়েকজনকে একসাথে আসতে দেখে। মেহরিনের মস্তিষ্কে কিছু একটা ইঙ্গিত দেয়। সে রাজের গলায় ঝুলে পড়ে, একটু ন্যাকামি করে বলে, হাব্বি? রাজ হেসে বলে, হাব্বিবি। মেহরিন চোখ গোল করে বলে, আমাদের প্রেমটা যেন কারো সহ্য হয় না। ঢাকায় ফিরে তার মুখোমুখি হয়ে জিজ্ঞেস করতে হবে, তার এত চুলকানি কেন, আর কোন ব্র্যান্ডের মলম লাগালে চুলকানি কমবে। রাজ তখনই বুঝে ফেলে মেহরিন কার ইঙ্গিত করছে। সে হাসতে হাসতে বলে, আর ইউ রেডি হাবিবি? মেহরিন হাসে, ইয়েস হাব্বি। রাজ সঙ্গে সঙ্গে মেহরিনকে নামিয়ে দেয়। এদিকে লোকগুলো একেবারে কাছাকাছি চলে এসেছে। তাদের মধ্যে একজন একটু কটাক্ষ স্বরে বলে ওঠে, রাত দুপুরে রং করে বেড়াচ্ছ কপত কপতি। রাজ এসে বলে, না ভাই, হানিমুনে এসেছি তো, প্রসেসিংয়ে আছি, একসাথে দুটো বাচ্চার বাপ হতে পারি কিনা দেখি। লোকগুলো রাজের চোখ মেলে কোথায় হকচকিয়ে যায়, একাপর মুখ চাড়াচাড়ি করে। মেহরিন রাজের বাহুতে থাপ্পড় মেরেছি, অসভ্য। রাজ ঠোঁটটা বাঁকিয়ে হেসে বলে, আচ্ছা ভাই, আপনারাই বলেন, বউয়ের সামনে যদি ভদ্রসভায় শুদ্ধ বিশুদ্ধ থাকে তাহলে জীবনে বাবা হতে পারবো? ওই লোকগুলোর মধ্যে একটা ছেলে বলে, হ্যাঁ হ্যাঁ, তাই তো। রাজ তখন বলে, দেখলে তো বউ, ওরাও এটা মানে।
শুধু তুমি বুঝতে চাও না। মেহেরিন মুখ বাঁকায়। রাজ আবার ওদের দিকে ফিরে বলে, এখন আপনারা বলেন, আপনাদের আগমনের কারণটা শুনে একটু ধন্য হয়। একজন বলে, তোমাদের দুজনকে মেরে বাড়ি চাপা দিতে এসেছি। এ কথা শুনে মেহেরিন এক ঝটকায় সেই ছেলের গলাতে থাপ্পড় বসিয়ে দেয়। নতুন জামা পরেছে আজ, আর তুই বললিস বালি চাপা দিবি? ময়লা লাগবে তো জামা কাপড়ে, জানিস জামা কাপড় কাচতে কত হ্যাপা? ছেলেটা গায়ে হাত দিয়ে বলে, সরি হ্যাপা, তবে আমি জানি কাপড়ে ধোয়া কত কষ্টের। আমি তো বাড়িতে আমার বউয়ের কাপড় ধুই। মেয়ে অবাক হয়ে বলে, কি বললি? রাজ এসে বলে, ভাই তুই তোর বউকে ভয় পাস, আর ভাই বুকে আয়। ছেলেটা রাজকে জড়িয়ে ধরে। মেহের নাক মুখ পুচকে বলে, যত সব আদিক খেতা। ততক্ষণে তাদের দলের বস সামনে এগিয়ে এসে বলে, এই তুই কি করছিস বলো? মারতে এসেছি, আর তুই এদের সাথে খাতির করছিস বলে মেহেরের দিকে হাত বাড়িয়ে মারতে আসে। মেহেরের সাথে সাথে তার হাত মুচড়ে ধরে কয়েকশো হারামজাদা, এত বড় সাহস! চতুর্দিকে থাকা সথের লোকেরা চুপচাপ দাঁড়িয়ে থাকে। ওদের বস গর্জে উঠে বলে, তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? মার ওদের! একসাথে সবাই ঝাঁপিয়ে পড়ে আর রাজ সবার সঙ্গে লড়ছে। আর মেহেরিনা তখন সেই লোকটার হাত মুচড়ে এমনভাবে ঘাড়ে মারে যে সে অজ্ঞান হয়ে যায়। মেহের তাড়াতাড়ি পাশে একটা লাঠি নিয়ে রাজের পাশে দাঁড়ায়। দুজনে মিলে এমন মারধর শুরু করে যে প্রতিপক্ষের অবস্থা কাহিল। যে দুজনকে রাজ জড়িয়ে ধরেছিল সেই ছেলে দুটো রাজকে ধরে ঘুষি মারতে নেয়। সে বলে ওঠে, ভাই মুখে মারেন না, বউ দেখলে খুব মারবে। রাজ এসে বলে, তুই তো আমার মুডটা নষ্ট করে দিলি বেটা, যা চলে যা। ছেলেটি গুটি গুটি হেঁটে চলে যাবার আগে বলে, ভাই আপারে কি দেখা বিয়া করছেন না, মানে এতগুলো বড় মানুষকে কেমনে মারলো বাবা গো? তারপর একটু থেমে আসতে করে বলে, আপনাকেও মারে তাই না? রাজ মাথা নাড়ে বলে, না মারে না, শুধু বেশি রাগ উঠলে ঘর থেকে বের করে দেয়। ছেলেটা হা করে তাকিয়ে থাকে। মেহের তখন বলে, এই তোর বউয়ের নাম্বার দিতে কল দিয়ে বিচার দিব। ছেলেটা কাঁদো কাঁদো মুখ করে বলে, না পালন করেন না, তাহলে আমার আজকের বাড়িতে ঢুকতে দেবে না। ও অনেক মারে, এই হতভাগাকে গৃহচ্যুত করবেন না আপা, বলে সে দৌড়ে পালায়। রাজা মেহেরিন হেসে হেসে রিসোর্টের ভেতরে চলে যায়। রাতের আকাশে হালকা চাঁদের আলো, আর সেই আলো একজোড়া মুখ হাসতে হাসতে হারিয়ে যায়। নীল চোখের রং আকাশের মতো বিশাল মায়া। অয়না, মনের ঘর, আশ্রয়, হৃদয়ের গোপন কোণ, একসাথে মিলিয়ন না, মানে যার চোখে আমার ঘর, যার নীল দুটো চোখে আমি আশ্রয় খুঁজি। মেহের আর হৃদ বাংলাদেশে পৌঁছেছে, তবে গোটা পথে একটা কথা হয়নি তাদের মধ্যে। হৃদ ভেবেছে হয়তো অভিমানের কথা বলছে না মেহের, সে চেষ্টা করেছে, খুব চেষ্টা, কিন্তু মেহের কিছু বলেনি। কিন্তু মেহের কি সত্যি অভিমান করেছে? না তার অভিমান, না তার লজ্জা। এত কাণ্ড ঘটনার পর কিভাবে কথা বলবে সে? এয়ারপোর্ট থেকে বেরিয়ে হৃদ বলে, চলো তোমার মির্জাবাড়ি পৌঁছে দিই। মেয়ের মাথা নাড়ে, না আমি ক্যাব বুক করেছি। হৃদ আর কিছু বলে না, কিন্তু মেহেরকে এক আর ছাড়ে না। চুপি চুপি তার পেছন পেছন চলে গেল গেট পর্যন্ত। মেহের যখন বাড়ির গেটে ঢুকে যায় তখন হৃদ চলে যায় রাকিবের বাড়ি। নিচের বাড়ি সে যায়নি, হয়তো যাবেও না। সেই বাড়ি আর বাবার দুজনের প্রতি এখন গাছালা রাগ আর ঘৃণা জমে আছে তার মনে। অন্যদিকে মেহের কাউকে জানায়নি যে সে আজ আসবে। রাত তখন 3টে, সবাই ঘুম গভীর। মেহের ফোন করে মাহিরকে, দরজা খোল। মাহির প্রথম বিশ্বাস করতে চায় না। তুই আজ আসবি বললি না তো? জবাবে জোরে ধমক খায়, তুই দরজা খুলবি না আমি দরজা ভেঙে ঢুকবো? দরজা খোলার পর মাহির অবাক হয়ে বোনকে জড়িয়ে ধরে, তুই বললি না কেন? আমি নিতে যেতাম তো। মেহের হাসে, বলে দিলে সারপ্রাইজ থাকতো না রে পাগল। মাহির হাসে, দাঁড়া আমি সবাইকে ডেকে আনছি, তোকে দেখে সবাই একদম খুশিতে আত্মহারা হয়ে যাবে। আবার তা বকিস না, কারো ঘুম ভাঙাবি না, যা তুই শুয়ে পড়। আমি আজ মেহেরের ঘরে থাকি, ওর ঘর তো খালি না। মাহির মাথা ধরে, তারপর চুপচাপ মেহেরের লাগেজটা নিয়ে চলে যায় মেহেরের ঘরে। অনেকদিন পর নিজের দেশে নিজের বাড়ি ফিরেছে মেহের। মনটা ভাই আনন্দে ভরে ওঠে।
এখন কাউকে বিরক্ত করতে চায় না সে। সকালে সবাইকে চমকে দেবে সে। ভাই চলে যেতে ফ্রেশ হয়ে আসে মেহের, আর তারপর চুপচাপ শুয়ে পড়ে। চোখ বন্ধ করতে মনে পড়ে যায় ফ্লাইটের পুরো যাত্রাটা। হাসে সে, নিজের বুকের গভীরে লুকানো আবেগগুলো স্পর্শ করে যায় সে একে একে। আর মনে হয় নিজের বোকামিগুলো। হৃদয়ে তাকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ে ঠিক টের পায় না। এদিকে হৃদ বসে আছে রাকিবের সাথে। রাকিব বলে, তুই অন্তত আমাদের তো বলতে পারতিস, হুট করে দেশ ছেড়ে চলে গেলি। হৃদ এক দৃষ্টিতে তাকিয়ে বলে, ভাগ্যিস গিয়েছিলাম, না গেলে হয়তো একাকিত্বের জলে ডুবে মরতাম। রাকিব একটু বিরক্ত হয়ে বলে, মানে? হৃদ হালকা হেসে বলে, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী দোস্ত। রাকিব মুখ কুঁচকে বলে, ছেড়ে কাজ তো বাপ, আবার কোন আগাম করেছিস? হৃদ বলে, আমার জীবনে আবার বসন্ত এসেছে। রাকিব মাথায় হাত দিয়ে বলে, আবার কার প্রেমিকার প্রেমে পড়লি মামা? হৃদ গম্ভীর গলায় বলে, নীলিও না। রাকিব নাটকে ভঙ্গিতে বলে, ও নীলিও না, নামটা একটু টেনে টেনে বলে। হৃদ ঘুমিয়ে পড়ার ভান করে কম্বল গায়ে দেয়। রাকিব অসহায়ের মতো তাকিয়ে থাকছে। তার মাথায় এখন হাজারটা প্রশ্ন ঘুরছে। এই কিছুদিন আগে তো বিয়ের আসর থেকে ভেঙে গেল, এখন আবার কোন মেয়ের প্রেমে পড়লো কে জানে। সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। এই ভাই বোন দুটো আমাকে একেবারে পাগলা বানিয়ে ছাড়বে। বোন আমার কলিজায় উঠিয়ে নিতে নিতে নৃত্য করে, আর ভাই ও তো টেনশনে পাহাড় বানিয়ে দিয়েছে আমার মাথার উপর। দুই ভাই বোন মিলে একদিন আমায় জমের দ্বারে ঠেলে দেবে। আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, আমার মতো এই নিরীহ নিষ্পাপ বাচ্চাটার উপরে এই ধরনের অত্যাচারের বিচার তুমি কইরো। তারপর একটু থেমে আবার বলে, না না, কিছু করো না আল্লাহ, শুধু দুজনের একটু বোঝার তৌফিক দান করো। ভোর 5টা মেহের গোসল সেরে এসে নামাজ পড়ে, তারপর বসে থাকে চায় নামাজে। চোখে অদ্ভুত এক চিন্তার ঘূর্ণি। মন যেন কিছুতে স্থির হচ্ছে না। একটা কথা, একটা মুখ বারবার মাথার ভেতরে ফিরে ফিরে আসছে। রাজ তখনই গোসল সেরে আসে। মেহেরিনকে যায় নামাজে বসে থাকতে দেখে পাশে গিয়ে চুপচাপ তার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। মেহেরিন রাজের ভেজা চুলগুলো মুছে দিতে দিতে বলে, ভালোভাবে চুল মুছতে কি কষ্ট হয় আপনার? যখন ঠান্ডা লাগবে তখন টের পাবেন। রাজ মেহেরিনের দু হাতে চুমু খেয়ে বলে, লাগবে না, কারণ আমার তো একজন স্ত্রী আছে, সে আছে যত্ন নেওয়ার জন্য। মেহেরিন মুখটা গম্ভীর করে বলে, আপনি তো সর্বজান্তা, সব জানেন, সব বোঝেন। রাজ হেসে ফেলে। মেহেরিন আবার মুখ ভার করে বলে, চলুন ফিরে যাই। রাজ চোখ কুঁচকে বলে, মাত্র 3 দিন হলো এসেছে আর তুমি এখনই যেতে চাও? মেহেরিন বলে, ভালো লাগছে না, বাড়ি ফিরে অনেক কাজ আছে। রাজ একটু গম্ভীর হয়ে বসে বলে, কি কাজ? মেহেরিন সোজা সাপটা বলে, আপনার বোনকে খুঁজে বের করতে হবে। আমার মন বলছে বেঁচে আছে। রাজ বলে, আমার বিশ্বাসও বেঁচে আছে। বাংলাদেশে আসার পর থেকে খুঁজছি, কিন্তু কোনো খবর নেই। এমনকি ড্রাইভার আঙ্কেল, উনিও জানেননি। তিনি শুধু ভেবেছিলেন ওদের তুলে নিয়ে গেছে, আর কিছু জানেন না। মেন হঠাৎ জিজ্ঞেস করে, আপনার বোনের শরীরে কি এমন কিছু আছে যেটা দেখলে আপনি চিনতে পারবেন? রাজ বলে, হ্যাঁ, ওর ঘাড়ে একটা বড় তিল আছে। আমার আছে ঠিক সেই জায়গায়। মেহেরিন বলে, দেখি তো। রাজ তার ঘাড় দেখায়। মেহেরিন একটা কিছু ভেবে বলে, ওদের এখন মুখোমুখি হতে হবে কবির সাহেব, অনেক হয়েছে লুকোচুরি। রাজ মেহেরিনের হাত ধরে বলে, তুমি আমার পাশে থাকবে তো বউ? মেহেরিন হেসে বলে, আমি থাকবো ইনশাল্লাহ, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি থাকবো আমার কবির সাহেবের পাশে। রাজ বলে, তোমার কেন মনে হলো ও বেঁচে আছে? মেহেরিন গলা নিচু করে বলে, আপনার বাবা তো আপনাদের 2 ভাই বোনের নামে সব লিখে দিয়েছিলেন, সবাই জানে আপনি মারা গেছেন। তাই যদি আপনার বোন বেঁচে না থাকে সব সরকার নিয়ে নিত, কিন্তু তা হয়নি। তার মানে আপনার বোন এখনো জীবিত, তাকে কাজে লাগাচ্ছে রেদওয়ান তালুকদার। রাজ মুচকি হেসে বলে, বাহ, আমার বউ তো একদম গোয়েন্দা হয়ে গেছে। তবে হ্যাঁ, তুমি ঠিক বলছো, আমার বোন বেঁচে আছে। এমনকি আমার মনে হয় তুমি তাকে চিনো। মেয়েন হঠাৎ বলে, আচ্ছা, সাবি আন্টির মেয়ে তো অসুস্থ ছিল, সে কি ভালো হয়ে গিয়েছিল নাকি? রাজমেহেনের চোখে চোখ রেখে হাসে। তার হাসির ভেতরে যেন প্রশ্নের উত্তর ছিল। মেহের চিৎকার করে বলে ওঠে, ও শিট। তারপর রাজের দিকে তাকিয়ে বলে, আমি যা ভাবছি আপনি কি সেটাই মিন করছেন কবির সাহেব? রাজ চুপ করে মাথা নাড়ে। মেয়ের মুখে হাত দিয়ে অস্থির গলায় বলে, তাহলে বললেন না কেন? রাজ গম্ভীর গলায় বলে, বলবো, সময় হলে বলবো। কোন সময়? রেদওয়ান তালুকদারের মনে নিকৃষ্ট একটা মানুষের কাছেও নিরাপদ না। আপনি জানেন না, স্বার্থের টান পড়লে সে ক্ষতি করতে পিছপা হবে না।
রাজ মেহেরকে জড়িয়ে ধরল, স্বার্থপরের জন্য ওকে কষ্ট দেবে না। আর এখনো যদি সব বলে দিই ও সামলাতে পারবে না, নিজেকে ভেঙে পড়বে, তাই কিছুদিন যাক। মেহের নাম ধীরে মাথা নাড়ে, তারপর রাজের দিকে তাকিয়ে বললে, আপনার কি মনে হয় না একবার তাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করতে তার মুখে ভাই ডাক শুনতে ইচ্ছে করে না? রাজের চোখ ছলছল করে ওঠে। মেহের তাকে শক্ত করে জড়িয়ে ধরবে। আই এম সরি কবি সাহেব, আমি বুঝতে পারিনি আমার এ কথায় আপনি এতটা কষ্ট পাবেন। আই এম সরি। রাজ থেমে কাঁপা গলায় বলে, আমার খুব ইচ্ছে করে আমার পুচকিকে বুকে জড়িয়ে ধরে বলি, তোর ভাই, ইচ্ছে করে এই মুখে ভাইয়া ডাক শুনি। সেদিন জানলাম ও আমার পুচকি, আমার লাবিব গিয়ে সব বলতে চেয়েছিলাম, ফিরিয়ে আনতে চেয়েছিলাম, কিন্তু আমরা সেদিন গিয়ে দেখি আমাদের পুচকি হৃদয়ের পাশে দাঁড়িয়েছে, হাসতে গল্প করছে। সেদিন আমরা মনে হচ্ছিল হৃদি যেন পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষ, যে বাবা মা ভাই বোন পরিবারের সব পেয়েছে, আর আমি সবচেয়ে বেশি হতভাগা, যে না পেলাম পরিবার, না পেলাম বাবা মা, না পেলাম আমার বোনের ভালোবাসা। আমি আমি কিছুই করতে পারিনি সেদিন। আমি বলতে পারিনি হৃদ, হৃদ না, তোর ভাই আমি 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 বলতে পারিনি তুই আমার পুচকি, আমার কলিজার টুকরা। বলতে পারিনি যাকে তুই বাবা বলে ডাকিস সে তোর বাপ নয়, সে তোর বাবার মার খুনি। আমি কিছু বলতে পারিনি, কারণ আমি জানি সব বললে ওর জীবনটা শেষ হয়ে যেত, সবার উপর থেকে বিশ্বাস উঠে যেত, ভেঙে পড়তো মানসিকভাবে, তাই বলিনি। মন প্রেম আমি পারিনি, এত বছর পরে আমার বোনটাকে পেয়ে আবার ওর কোনো ক্ষতি করতে আমি পারিনি। মেহের রাজকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, চুপ করুন, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো, আমি সব ঠিক করে দেবো, আল্লাহ আমাদের পাশে আছেন, সব ঠিক হয়ে যাবে। রাজ মেহেরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, জানো মেহের, আমি আর লাবিব রোজ যেতাম ওর স্কুলে, কলেজের সামনে। লাবিব মাঝে মাঝে বলতো, ব্রো আমি ওর সঙ্গে একটু কথা বলি। ব্রো, আমার কলেজা ফেটে যাচ্ছে, দেখছি কিন্তু কাছে যেতে পারছি না, কথা বলতে পারি না। মন প্রেম, ও তো আমার ছোট, সেদিন কাঁদছিল লাবিব, আমি পারিনি, কারণ আমি কাঁদলেও আরো ভেঙে পড়তো। রাজ মেহেরকে বুকে বা পাশে হাত দিয়ে বলে, জানো মনপ্রেম, তখন এখানে ঠিক এইখানটায় মনে হচ্ছে কেউ যেন ছুরি দিয়ে বারবার আঘাত করেছে, মনে হচ্ছে আমার কলেজাটা কেউ টেনে বের করে নিচ্ছে, তাও আমি কিছু করতে পারছি না। মেহের রাজকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, সব ঠিক হয়ে যাবে, সব, আপনি শান্ত হন। রাজ গভীর ঘুমে, যেন শত কষ্টের ভার বিধ্বস্ত এক মানুষ অবশেষে একটু প্রশান্তির শ্বাস নিচ্ছে। মেহিন অনেক কষ্টে রাজকে শান্ত করে ঘুম পাড়িয়েছে, এখন চুপচাপ তার পাশে বসে আছে, নিঃশব্দে তাকিয়ে আছে রাজের মুখের দিকে। তার ঠোঁটে ফিসফিসিয়ে বলে উঠল, একটা মানুষের জীবন আর কত দুঃখ তুমি দিবে আল্লাহ, এবার একটু শান্তি দাও, তুমি তো উত্তম পরিকল্পনাকারী, যা করো মঙ্গলের জন্যই করো। আমার মাওলা, শুধু ওর জীবনে একটু শান্তি দাও, বাবা মা সবকিছু হারিয়েছে, শেষ সম্বল বোনটাকে ফিরিয়ে দাও মাবুদ। একটা কোমল চুমা রাজের কপালে এঁকে দেয় মেহরিন, এরপর ফোনটা হাতে নিয়ে চলে যায় বেলকনিতে। ঘড়িতে ঠিক 7টা। সে কল করে রাহিকে, বিরক্তিতে রাহি ফোন তোলে, এসো আজ সকালে কার জামাই মূল্য যে আমাকে কল লাগাবে, মোবাইল অশুদ্ধ হয়ে যাবে, মনে হয় আমাকে কল না দিলে বাল। মোবাইল স্ক্রিনে মেহু আপু নামটা দেখে চোখে মুখে এক আনন্দের ঝলক খেলে গেল, মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু পরক্ষণে বিয়ের সেই দিনগুলোর কথা মনে পড়তে হাসিটা মিলিয়ে যায়। ফোন রিসিভ করে বলে, এতদিন পর মনে পড়লো আমাকে, নাকি ভাইয়ার রাগে আমায় ভুলে গেছিলে? মেন হেসে ওঠে, না রে পাগলি, তোর ভাইয়ার সাথে আমার সম্পর্কে কথা হবার আগে তুই আমার বোন, তাই ওসব বাদ দে। কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তবে তুমি আমার ঘুমের পিণ্ডে চটকে দিলে মেহু আপু। তাই নাকি? ভারী অন্যায় হয়ে গেছে তো আমার। মেন হেসে বলে, এখন কোথায়, শ্বশুরবাড়ি না বাবার বাড়ি? মেন একবার রাজের দিকে ফিরে তাকায়, তারপর উঠতে সাজেকে এসেছে ঘুরতে। ও হো, হানিমুন, তুই একদম পেকে গেছিস দেখছি। রাই হেসে ওঠে, তারপর গম্ভীর হয়ে বলে, ও ভাইয়া তো একদম মাফিয়ার টাইপ, তাই না? সেভাবে সবাইকে বন্দুক ঠেকালো, বাবা গো। মেয়ের মুখে হাসি মিলে যায়, ও এমন করেছে কারণ তা না হলে আমি রাজি হতাম না। সে আমার অনেক ভালোবাসে রে, অনেক। রাই একটু নরম করে বলে, বাহ কি প্রেম, তবে আমি খুশি জানিস, তুই তোর ভালোবাসার মানুষকে পেয়েছিস। আর এই ভাইয়াকে দেখে কেন জানি মনে হয় দাদা ভাইয়ের থেকে বেশি
তোকে ভালোবাসবে। মেহের আবার চোখ নামিয়ে হেসে ফেলে। হ্যাঁ, তবে তোর ভাইকে ধন্যবাদ, উনি সত্যি প্রকৃত বন্ধু। মানে? ও তুই বুঝবি না, আজ বাড়ি ফিরবো, কাল আমার শ্বশুর বাড়ি আসবি, আমি তোকে লোকেশন পাঠিয়ে দেবো। আচ্ছা, আমি তো সেই মাফিয়া বোর, আবার আমাকে মেরে গুম করে দেবে না তো? রাহি হাসতে হাসতে বলে। মেহেরের নিচু গলায় গম্ভীর হয়ে বলে, তুই জানিস না তোকে যে সে কতটা ভালোবাসে। ও হাসতে হাসতে নিজের জীবনও দিতে পারে তোর জন্য, তোর গায়ে আঁচও লাগতে দেবে না। কি বললি শুনি? ঠিক শুনিনি তো। কিছু না, তোকে যা বললাম মনে রাখিস। জো হুকুম মহারানী। ফোনটা কেটে মেহেরের নিজের মনে বলে ওঠে, তোদের ভাই বোনকে আমি মিলিয়ে দেবই, আর যারা অন্যায় করেছে সেই জালিমদের উপযুক্ত শিক্ষাও দেব। এবার সেই খেলোয়াড়দের সময় শেষ। রিদওয়ান তালুকদার আর সায়েম রহমান প্রস্তুত হন, আপনাদের পাপের গড়া পূর্ণ হয়েছে, এবার পতনের পালা শুরু। এক এক করে প্রত্যেকের কণ্ঠ দুঃখে যন্ত্রণা প্রতিশোধ নেবে, সবকিছু জবাব দিতে হবে। আপনাদের জীবনকে আমি মেহেরেন শিকদার জাহান্নাম বানিয়ে দেব, এটা আমার প্রতিজ্ঞা। সকাল 9টা। মালিহা মির্জা রান্নাঘরে নাস্তা বানাচ্ছেন, মেহবুবা পাশে দাঁড়িয়ে হেল্প করছে। এদিকে মাহির ঘুম ভেঙে হেলতে হেলতে আসছে। মা চা দাও তো। মালিহা মির্জা 1 কাপ চা এগিয়ে দিতে দিতে বললেন, সারা রাত জেগে গেম না খেলে বই নিয়ে একটু মন দে। 1 মাস পরে এসএসসি এক্সাম, ভুলে গেছিস? মাহির বিরক্তি মুখে বলে, মা সকাল সকাল এসব অশুভ নাম নিও না তো। মেহবুবা হেসে বলে উঠল, ঠিক বলছিস, এই এক্সামটা মানুষের জীবন সবচেয়ে অশুভ জিনিস। মরার উপর খরার ঘাট, একটা শেষ না হতে আর একটা হাজির। উফ, এই এক্সামটা যে আবিষ্কার করেছে, ওরে পাইলে উল্টায় পিল্টায় আফ্রিকায় পাঠিয়ে দিতাম, না হয় হিরো আলমের গান শোনাতাম। মাহির চায়ের কাপে চুমুক দিয়ে বলল, হ্যাঁ বোন, যা বলেছিস তুই আমার মনের দুঃখ বুঝলি। মেহবুবা গম্ভীর মুখে বলে, হ্যাঁ বুঝবো না, আমারও তো একই পেরা। মালিহা মির্জা মাথায় হাত দিয়ে অসহায়ের মতো বললেন, কি সব পোড়াপান দিয়েছে আল্লাহ, এরা পড়াশোনা নিয়ে কত কিছু কয়। কপাল ভালো যে ওনারা বেঁচে নেই, না হলে তোদের কথা শুনে মরে যাইতো। মাহিরা মেহবুবা হেসে ফেলে। মাহির হঠাৎ বলে, মেহু আব্বু কই? এখনো উঠে না? একথা শুনে মালিহা মির্জা আর মেহবুবা একসাথে বলে উঠল, কি? চায়ের কাপ মুখে দিতে যা মাহির তো বুকে ধুকপুকানি বেড়ে গেল, কাপটা পড়ে যায়। ভয় বলে, তোমরা আমার সিরিয়ালের মতো চিৎকার করছো কেন, দেখো নি? কিছু বললে আমার চিৎকার করে যেন আমাদের বাসায় জি বাংলা চলতেছে। ছোট পকেট চা গিয়ে বড় প্যাকেটের ঘরে দেখায় মেজো প্যাকেট ঘুমাইতেছে। মেহবুব বলে, যদি কথা মিথ্যা হয় তোকে যে কি করবো রে। মায়ের হেসে বলে, যদি সত্যি হয় তবে তুই আমার সব অ্যাসাইনমেন্ট করে দিবি। মেহবুবা বলল, ডিল। মেহবুবা ছুটে গেল মেহেরিনের রুম। এদিকে মালিহা মির্জা বারবার মাহিরকে আসতে জিজ্ঞেস করছে, সত্যি বলছিস তো? ড্রপ মারছিস না তো? মিথ্যে হলে তোর পিঠে ছাল তুলবো, সব সময় বেয়াদবি বের করবো। মায়ের মুচকে এসে বলে, মা সব মায়েরা চায় সন্তান ভালো থাকুক, সুস্থ থাকুক, আর তুমি শুধু চাও আমার পিঠে ছাল উঠাইতে। মা এটা ঠিক না, তুমি একবার ভাবো তো, কারো তো পিঠে ছাল না থাকলে আমি জামা কাপড় পরবো কিভাবে? মালা মির্জা রান্নার খুন্তি হাতে নিয়ে এলো। মাহির ছুটে পালায়, দৌড়ে রুমে গিয়ে দরজা আটকে ফেলে। মালিহা মির্জা রেগে দরজা ধাক্কাতে ধাক্কাতে বলেন, খুল হারামজাদা, দরজা খুল, আজ তোর একদিন কি আমার একদিন। মায়ের ভেতর থেকে বললে, আমাকে তো পাগলা কুকুরে কামড়াচ্ছে, আমি দরজা খুলি আর তুমি খুন্তি দিয়ে আমাকে মেরে আমার পিঠে ছাল তুলে খাল করে ফেলো, তাই না? মালিহা মির্জা হেসে বললেন, মারের এত ভয়, তবে এত বাদজামি করিস কেন? মাহির হেসে বললে, একদিন মেহবুবা গিয়ে দেখে সত্যি সত্যি মেহেরের রুমে কেউ ঘুমিয়ে আছে। ভেতরে গিয়ে একটা চিৎকার দিয়ে ওঠে, মেহু আপু! হলে লাফ দিয়ে খাটের উপর উঠে পড়ে। মেহেরের ঘুম ভেঙে উঠে বসে, এমন চিৎকার করছিস কেন বোন? আমার কানের মাথা না খেয়ে নাস্তা কর গিয়া। মেহবুবা জড়িয়ে ধরে, মেহেরও হাসতে হাসতে জড়িয়ে ধরে, তুই আইবি বললি না কেন সারপ্রাইজ দিতে? আমার কি যে খুশি লাগছে বলার মতো না, কতদিন পর আমরা সবাই একসাথে। মেহের মেহবুবাকে একটা ছোট্ট চুমু খেয়ে বলে, হ্যাঁ রে, আমাদের বড় ম্যাডাম তো বিয়ে করে নিল। মেহবুবা হাসতে হাসতে বললে, তার বলতে তুই যদি দেখতি কি ঐতিহাসিক বিয়ে, বাবা গো। মেহের হেসে বলে, আচ্ছা
পরে শুনবো। বাবা তো অফিস চলে গেছে, চল মার সাথে দেখা করি। মেহের ফ্রেশ হয়ে নিচে নামে। মালিহা মির্জা মেহেরকে দেখে দৌড়ে সে জড়িয়ে ধরে। মেহের মাকে ধরে গম্ভীর এক শ্বাস নিয়ে বলে, উফ, কতদিন পর এই মা মা গন্ধটা পেলাম। মালিহা মির্জা বলে, তুই আসবি বললি না কেন সারপ্রাইজ দিতে? দেখো না কেমন করে চমকে দিলাম। ঠিক তখন মাহির বের হয়ে এসে বলে, মেজো আপু, তোর মা তো বিশ্বাসই করে নাই তুই আসছিস। আমি বলছি আর আমার পিঠের ছাল দুলতে চাইছে। মেহের হেসে বলে, মেহবুবা দাঁড়া, মেহুকে কল দি, দেখি ম্যাডাম এখন কি করছে। মালিহা মির্জা বলে, থাক এখন দিস না, পরে দিস। মেহবুবা বলে, আচ্ছা। চারজন একসাথে নাস্তা করছে আর গল্প করছে। হঠাৎ লাবিব কল আসে মেহবুবার ফোনে। মাহির দেখে বলে, এই লাবিব ভাইয়ার কি কোনো কাজ পায় না সারাক্ষণ তোর লগে ঝগড়া ছাড়া? মেহবুবা বলে, আমারও তাই মনে হয়। মালিহা মির্জা বলে, ওভাবে বলিস না, ছেলেটা কত ভালো। মাহির বলে, হ্যাঁ, ভালার সালা, এটা বললে উঠে যায়। মেহের বলে, কেসটা কি বলতো? লাবিব তো ভাইয়ার কাজিন, তাই না? মাহির বলে, হ্যাঁ। মালিহা মির্জা বলে, লাবিবের মা মেহবুবাকে লাবিবের জন্য চেয়েছেন, ছেলে ভালো, আমাদের আপত্তি নেই। লাবিবও পছন্দ করে মেহবুবাকে। মেহুর তো হয়ে গেছে, তোর বিয়ে হয়ে গেলে ওদেরটাও কথায় আগাবো। মেহের হঠাৎ হেসে ফেলে, মুখ ঘুরে বলে, ছেলে পছন্দ করে ফেলেছি, বিয়ে করব, কিন্তু আমার বিয়েতে তোমাদের দাওয়াত দিব না। মাহি বলে, আমাকে একটু দিস প্লিজ। মেহের হেসে বলে, সঠিক বলতে পারলাম না। মালিহা মির্জা হেসে বলে, কেন? আমরা কি অন্যায় করেছি যে তোর বিয়েতে দাওয়াত দিবি না? মেহের মুখ গম্ভীর করে বলে, কারণ তোমরা তো তোমাদের বিয়েতে আমাকে দাওয়াত দাওনি। তা শুনে সবাই হেসে ফেলে, মেহেরা হাসে। সন্ধ্যা 7টা। মেহের আর রাজ ফিরে এসেছে শিকদার বাড়িতে। বাড়িটা ঢুকতে লামিয়া এসে মেহেরকে জড়িয়ে ধরে বলে, তোমাকে ভীষণ মিস করেছিলাম ভাবিমণি। মেহের হেসে উঠল, আমিও তোমাকে মিস করেছি। কুলসুম এসে পাশে দাঁড়িয়ে বলল, ও ভাবি কেমন আছেন? গরম লাগছে, নিন ঠান্ডা শরবত এনেছি, খান। মেহের হেসে কৃতজ্ঞতা জানায়, ধন্যবাদ কুলসুম আপা। রাজ ইতিমধ্যে উপরে চলে গেছে। মেহের রূপা বেগমের রুমে গিয়ে কুশল বিনিময় করে তারপর নিজের ঘরের দিকে পা বাড়ায়। রুমে ঢুকে দেখে রাজ কোথাও নেই। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। বুঝতে পারে রাজ শাওয়ার নিচ্ছে। এই ফাঁকে মেহের লাগেজ খুলে একে একে সব জামা কাপড় ক্যাবিনেটে গুছিয়ে রাখে। কিছুক্ষণ পর রাজ বেরিয়ে আসে। ভেজা চুল, মুখটা কেমন যেন ফ্যাকাশে, চোখে এক অস্থিরতা। মেহের তাকিয়ে দেখে রাজের মন এখনো ভালো হয়নি, মুখে সেই উদাস ভাব। রাজ ডাকে, মন প্রেম কিছু লাগবে? মেহের ধীরে ধীরে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে। রাজ একটানে মেহেরকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলে, আমার তো শুধু আপনাকেই লাগে। মেহের হেসে ওঠে। আগের মতো রাজের দেখা পেয়ে খুশি হয় মেহের। আজ সারাদিন রাজ ছিল অন্যমনস্ক। মেহের বলল, তাই বুঝি তুমি সন্দেহ করছো আমার উপর? রাজের সহজ চোখে তাকে প্রশ্ন করে। মেহের মাথা নাড়ে, না, একদম না। ব্ল্যাক শার্টটা দাও তো। মেহের শার্ট এগিয়ে দেয়। রাজ পরে নেয়, মেহিনের সামনে দাঁড়ায়। মেহিন এসে বোতাম লাগিয়ে দেয়। রাজ হঠাৎ বলে, বউ। মেহের তাকায়। রাজ বলে, শরীরটা ভালো লাগছে না। মেহের রাজ কপালে হাত রেখে বলে, কি হয়েছে? জ্বর নেই তো মাথা ব্যথা করছে? কফি খাবেন? না। রাজ অসহায় গলায় বলে, আমার ভিটামিনের অভাব। মেহের বলে, কি বলেন সব, দাঁড়ান আমি খাবার নিয়ে আসছি। রাজ ওকে টেনে বলে, যেতে হবে না, আমি নিজে খেয়ে নেব। মেহের বলে, রুমে খাবার নেই তো? রাজ হেসে বলে, আছে তো। কই? রাজের চোখ দিয়ে ইশারা করে বলে, দেখাচ্ছি। মেহের অবাক হয়ে দরজার দিকে তাকায়। কিছু একটা বুঝে তার চোখ বড় বড় হয়ে যায়। কিছু একটা বলতে যাবে তার আগে রাজ ওকে টেনে ঠোঁটে ঠোঁট ধরে ডুব দেয় ভালোবাসার সাগরে। ধন্যবাদ সকলকে। ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরবর্তী পর্বটি পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।